আর একজন গানের মানুষ হিসাবে আমি আমার গানের মধ্য দিয়ে একটা কথা বলতে চাই শুভেন্দু অধিকারীকে, সেটা আমি বলি যদি তোমরা সম্মতি দাও। সেটা আমারই গান, আমারই কম্পোজিশন। সেটা হচ্ছে যে যারা ধর্ম ধাঁধাই দাঙ্গা বাধাই মানুষ মারে ভাই, আর মানুষ ভালো বাঁচতে শেখায় মমতার বাংলায়। যারা ধর্ম ধাঁধাই দাঙ্গা বাধাই মানুষ মারে ভাই, আর মানুষ ভালোবাসতে শেখায় মমতার বাংলায়। আমি একই সাথে আজান শুনি শুনি শঙ্খধ্বনি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী। যীশু খ্রিস্ট চৈতন্যদেব নবী মোহাম্মদ কেউ বলেনি ধর্মের কারণ কাউকে করো বধ। আমি সচ্চা মুসলমান, আমি মানুষ শুধুই মানি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী। আমি ঈদ গাহাই নামাজ পড়ি দুর্গা পূজায় সাজি, আর খ্রিস্ট মাসের বড় দিনে চার্চে যেতেও রাজি। আমি সকল জাতির ভাইকে আমার স্বজন বলে জানি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী। যদি সুযোগ থাকে আমার এই গানটা একটু পারলে ওকে একটু শুনিয়ে দিও, তাহলে যদি ওনার একটু সম্বিত ফিরে আসে। একেবারে সরাসরি বঙ্গে বাজেট পেশ হয়েছে। বঙ্গে বাজেট পেশের আগেই আমরা দেখতে পেলাম রাজ্যপালের স্পিচ। সেই স্পিচ থেকে একেবারে সরাসরি দলনেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরিয়েই প্রেস কনফারেন্স করে তিনি বলছেন বাজেট নাকি মাদ্রাসামুখী। এই সেই মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী কাজকর্ম শেখানো আবারও হবে, কি বলবেন? প্রথমত বলি যে ওনার সম্পর্কে যত কম কথা বলা যায় ততই আমাদের মনে হয় মানব জাতির পক্ষে সেটা ভালো। আমিও বাজেটটা দেখছিলাম বাড়িতে বসে বসে, এবং আমি মনে করি আজকে সমস্ত স্তরের এবং সমস্ত শ্রেণীর এবং পাশাপাশি বাংলার যে পরিকাঠামো সেটাকে আরও উন্নততর করে তোলার জন্য খুবই একটা প্রশংসাযোগ্য একটা বাজেট হয়েছে। সরকারি কর্মচারীদের একটা দাবি ছিল, সেখানে 4% মানে 4% ডিএ বেড়েছে। পথশ্রীর জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে এবং গঙ্গা ভাঙন রুখতে, বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে মানবদরদী মানবিক মুখ্যমন্ত্রী যে অর্থ বরাদ্দ করেছেন বা এই সরকার যে অর্থ বরাদ্দ করেছেন এবং সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য রাস্তাঘাট থেকে শুরু করে তো সমস্ত দিকটা যদি আমি বিশ্লেষণ করি বা পর্যালোচনা করি, তাহলে এক কথায় বলা যেতে পারে যে এই বাজেট একটা জনমুখী একটা বাজেট, মানুষের কল্যাণ এবং মানুষের উন্নততর জীবনযাত্রার জন্য এই বাজেট। এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন, আমি মনে হয় যে একজন বিরোধী দলনেতা হিসাবে তার এই কথাটা বলাটা উচিত নয়। দেখুন, একটা মাদ্রাসা মানে একটা সম্প্রদায়ের মানুষের যে শ্রেণী বা যে মানুষের যে মাদ্রাসাতে যে পড়াশোনা করা,
এবং ও জানে না যে এই মাদ্রাসায় বোর্ড, মানে আমি যদি মাদ্রাসা বোর্ডের কথা বলি, তার যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার যে স্বচ্ছতা, আপনি একটা কোথাও বলতে পারবেন না বা দেখাতে পারবেন না যে মাদ্রাসা বোর্ডের বা মাদ্রাসা কমিশন যে নিয়োগ করছেন সেটা ধারাবাহিকভাবে নিয়োগ করছেন। আর উনি যে মাদ্রাসার কথা বলছেন সেটা ওনার ধারণা নেই যে এই মাদ্রাসাতে মূলত এতিম যারা, গরিব যারা মানুষ, তাদের যারা ছেলে মেয়ে তারা পড়াশোনা করে। মাদ্রাসায় কোনোভাবেই একজন এতিম বাচ্চাকে যেভাবে বড় করা হয়, সেই বড় করার ক্ষেত্রে যে ধরনের পঠন পাঠন দরকার হয়, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, মানে একাডেমিক সাবজেক্টগুলোকে যুক্ত করা হয়েছে। ফলে যেখানে এই সরকার একটা তার সার্বিক উন্নয়নকে বজায় রাখার জন্য সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে চলতে চাইছে, সেখানে এই ধরনের সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক কথাবার্তা বলছেন। ফলে উনি এই সমস্ত কথা বলে তার নিজের পাপটা বাড়াচ্ছেন আমি মনে করছি। একেবারেই তাই। তার মুখ থেকে কিন্তু আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন সাম্প্রদায়িক মন্তব্য তিনি বলেছেন, বিভিন্ন জনসভা থেকে, মঞ্চ থেকে। আরও একবার বিরোধী দলনেতার মুখ থেকে আমরা বারংবার দেখেছি সাম্প্রদায়িক মন্তব্য, বিভিন্ন মঞ্চ থেকে, বিভিন্ন জনসভা থেকে। তিনি তো সাম্প্রদায়িক মন্তব্য একের পর এক করতেই থাকেন। একেবারে দিল্লিতে বিজেপির শাসনকালের, এখন যে শাসনকাল চলছে, দিল্লিতে বিজয়ী হওয়ার পর বিজেপি, তিনি বঙ্গ থেকে বলছেন যে 2026-এ আমরা যদি শাসনে আসি বা ক্ষমতায় আসি তাহলে নাকি জেহাদিদের উল্টো করে ঝোলানো হবে। বারংবার মুসলিমদের জঙ্গি এবং জেহাদি বলে আখ্যা দিচ্ছেন, কি বলবেন? ওই তো বললাম যে উনি একটা, প্রথমত হচ্ছে যে আমি খুব সংশয় প্রকাশ করছি। একেবারেই দেখা গেল বিরোধী দলনেতা বারংবার বিভিন্ন জনসভা থেকে, মঞ্চ থেকে বারংবার বিভিন্ন রকমের সাম্প্রদায়িক মন্তব্য করে গেছেন ক্রমাগত, এবং মুসলিম সম্প্রদায়কে জঙ্গি এবং জেহাদি বলে আখ্যা দিয়ে গেছেন। এইবারও ঠিক একই রকমভাবে তারা বললেন 26-এ ক্ষমতায় এলে, ঠিক যেভাবে 27 বছর বাদে বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসছে, 26-এ যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুসলমান কোটানকোট তিনি বলছেন জেহাদি, উল্টো করে ঝোলানো হবে। কি বলবেন? দেখুন, আমি ওর কথা শুনিনি, তবে যদি বলেছেন যদি ক্ষমতায় আসে, তো আমি যদিটাকে আমি নদীর জলে ফেলে দিচ্ছি। কারণ প্রথমত হচ্ছে যে বাংলাতে কোনোদিন বিজেপি আসবে না, একটা ছোট্ট শিশুও কিন্তু সেটা বুঝে গেছে। প্রথমত হচ্ছে, আমি তোমাকে খুব ছোট ছোট বিষয় নিয়ে কয়েকটা কথা বলতে চাই। দেখো, প্রথমত হচ্ছে যে একটা দল সে ক্ষমতায় এলো না, তো সেই ক্ষমতায় না আসার আগে তার এই ধরনের উচ্চারণ বা শব্দ আমি তোমার মুখ থেকে শুনলাম, তো আমি নিশ্চয়ই সেটা বলেছে যে জেহাদিদেরকে উল্টো করে ঝোলানো হবে। তো এগুলো আমি মনে করি যে একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক সম্পূর্ণ মানুষ এই কথা বলতে পারে না। তার কারণ হচ্ছে যে একটা সম্প্রদায়কে যখন সে এভাবে কথাটা বলছে, তখন তার বোঝা উচিত যে তিনি কিন্তু একজন বিরোধী দলনেতা। তার পরিচয়টা কি? তার পরিচয় হচ্ছে একজন বিরোধী দলনেতা। বিধানসভাতে একজন বিরোধী দলনেতার অনেক কাজ থাকে। শাসক তার নীতি নির্ধারণ ঠিকমতো করতে পারছে কিনা, বা তার নীতিকে বা তার যে কার্যক্রম সেগুলোকে সংগঠিতভাবে তার পর্যালোচনা করা বা তার সমালোচনা করা, বা বিকল্প কোনো একটা প্রস্তাব দেওয়া, এগুলো বিরোধী দলনেতার কাজ হতে পারে। কিন্তু একটা মানুষ সারাক্ষণই যদি তার সকাল থেকে ঘুম থেকে উঠেই শুধু হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম এইটা বলতে থাকে, তাহলে কি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ কি তার এই কথা কি মান্যতা দেবে? কখনই দিতে পারে না। তার কারণ এটা মনে করবে তারা যে এইরকম একটা সাম্প্রদায়িক মানুষ এই বাংলাতে যত কম থাকে ততই ভালো, যত কম থাকে ততই ভালো। আজকে উনি যে কথাটা বলছেন সেই কথাগুলো আমি যদি ধরেই নিই যে এটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য
হিন্দু ভোটকে একত্রিত করার জন্য এটা করছেন, তবুও আমি বলবো যে ওটা উনি ঠিক করছেন না। তার কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নির্বাচন ব্যবস্থা যখন সম্পূর্ণ হয়, তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষই কিন্তু একত্রিতভাবে তার যে গণতান্ত্রিক যে অধিকার ভোট প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে। তো যে এখনও পর্যন্ত এলো না, যার যে যদি বলে যদি আমি এই আসতে পারি তাহলে প্রথমেই তাদেরকে, তাহলে এই যে একটা হিংসা ছড়িয়ে দেওয়া, এই যে একটা দাঙ্গা বাঁধানোর যে একটা প্রক্রিয়া, সেই চেষ্টা করছে ক্রমাগতভাবে কিন্তু পারছে না। তা আমি মনে করি যে এটা তার একটা বড় পাপ। উনি পাপ করছেন। উনি মানুষকে যে ওই যে উস্কানি দেওয়ার জন্য যে ধরনের শব্দগুলো ব্যবহার করছেন, সেটা এক ধরনের পাপ। তো এই পাপের ক্ষমা কিন্তু মানুষ করবে না। আমি মনে করি বাংলার মানুষ অত্যন্ত সচেতন নাগরিক। তুমি দেখো অন্যান্য যে সমস্ত প্রদেশগুলোতে অনেক রকমভাবে ভোট ভাগাভাগি হয়, জাতির নামে, বর্ণের নামে, উচ্চবর্ণ নিম্ন বর্ণের মানুষের নামে, এরকমভাবে হয়। কিন্তু তুমি দেখো, আমরা খুব গর্বের সঙ্গে বলি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সমস্ত ধর্ম বর্ণ সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করে উন্নয়নের পথ ধরে সম্প্রীতির বন্ধনে ঐক্য স্থাপনে এগিয়ে যাচ্ছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আজকে যে শুভক্ষণে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারীর মতো একজন উন্মাদ, একজন অত্যন্ত সাম্প্রদায়িক একটা মুখ বা সাম্প্রদায়িক একটা মানুষ, তার হয়ে কথা বলা বা তার প্রেক্ষিতে কথা বলা, তার কথার প্রেক্ষিতে কথা বলাটা আমার মতো একজন মানবিক মানুষ আমার কথা বলা সাজে না। তবুও তাকে কয়েকটি কথা বলে দিতে চাই এই চ্যানেলের মধ্য দিয়ে। ও পড়াশোনাটা ঠিকমতো করেনি। যদি পড়াশোনাটা ঠিকমতো করতো তাহলে এই ধরনের কথা বলতো না। কারণ আমাদের যদি তুমি গীতা, বেদ, বাইবেল, গীতাতে একটা কথা আছে, প্রবাদ আছে, সেটা হচ্ছে যে উন্নত মানুষ যারা, উন্নত মানুষ, একদম গীতার একদম কোট আনকোট বলছি, উন্নত মানুষ যারা ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একত্রিত থাকে এবং সম্প্রীতি বজায় রাখে। এটা আমার কথা নয়, এটা গীতার কথা। তো ও উন্নত, এবং তার সঙ্গে বলেছে উন্নত এবং উত্তম মানুষ যারা, এ কথাটা উল্লেখ করা আছে। তাহলে তুমি বলো, গীতাতে বলছে যে উত্তম মানুষ যারা, তারা ধর্ম নির্বিশেষে তারা একত্রিত এবং সম্প্রীতির বার্তা বহন করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আমি উত্তম মানুষ বলবো না, তাকে আমি একটা নিকৃষ্ট মানুষ বলে আমি মনে করি। দ্বিতীয়ত, তুমি যদি ইসলামের কথা বলো, সূরা বাকারাতে বলা হয়েছে যে মানুষকে সঙ্গে নিয়ে তুমি তোমার শান্তির পথে তুমি বিরাজ করো। এটা ইসলামের সূরা বাকরার একদম এই কোট আনকোট আমি বলছি। এবং সেখানে বলছে একে অপরের সঙ্গে শান্তি এবং সম্প্রীতি স্থাপন করো। এটা ইসলামের কথা, এটা আমার কথা নয়। আবার তুমি যদি বাইবেলের কথা বলো, সেখানেও বলছে যে মানব জাতি হচ্ছে একটা পরিবার, মানব জাতি একটা পরিবার। তাহলে ওরকম একটা মানুষ যার পড়াশোনা করা নেই, তার যে পড়াশোনা করে না, যার কোনো জ্ঞান নেই, সে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে সে শুধু ভাবে যে সে কে হিন্দু কে মুসলিম, কে হিন্দু কে মুসলিম, এটা কি বাংলার মানুষ মেনে নেবে? আমি মনে করি দুটো প্রেক্ষিতে এখন আমাদের বাংলার রাজনীতি, সেটা হচ্ছে যে একদিকে আমাদের মানবিক এবং মানবদরদী মুখ্যমন্ত্রী তার বাজেটের মধ্য দিয়ে মানুষের কল্যাণকে সুনিশ্চিত করার জন্য একের পর এক জনমুখী ভাবনার কথা ভাবতে গিয়ে এই বাজেট তৈরি করেছেন। এবং সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে কিভাবে মানুষ বন্যাতে কবলিত না হয়ে যাতে তাদের বিড়ম্বনার মধ্যে না পড়তে হয়, সেটার কথা ভাবতে গিয়ে আবার পাশাপাশি যে সমস্ত যারা বিভিন্ন বেসরকারি এবং সরকারি যে সমস্ত কর্মজীবী মানুষ, সরকারি কর্মজীবী মানুষদের জন্য 4% ডিএ থেকে শুরু করে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি বাজেট তৈরি করেছেন।
এখানে কোনো পার্টিকুলার কোনো ধর্মের জন্য সে বাজেট তৈরি করেনি, অথচ উনি একটা পটকা একটা মন্তব্য করে দিলেন যে এটা নাকি মাদ্রাসা বেস্ট বাজেট, নাকি এরকমই তো বলেছেন, মাদ্রাসামুখী বাজেট। এর মধ্যে মাদ্রাসামুখী বাজেট কি? তাহলে তুমি যেখানে সার্বিকভাবে এত মানুষ বাজেট দেখছে টিভির পর্দাতে, সেখানে তুমি যে কথাটা বলছো সেই কথাটা সাধারণ মানুষ সেটা কিন্তু টিভির যে বাজেট যারা দেখছে, যেটা শুনছে বা দেখছে, সেটার সঙ্গে সে মেলাতে পারছে না। তাহলে সেখানে কি মানুষ তাকে কি অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করবে না। আমরাও চাইছি যে এই পাপটা বিদায় হোক। দেখো, আমি খুব একজন মানবিক মানুষ হিসাবে এই কথাটা বলতে পারি, তুমি যদি একজন মানুষ হিসাবে তুমি যদি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাও, সেটাও তোমার পাপ। তুমি যদি মানুষকে উস্কানি দাও, মানুষের সঙ্গে ধর্মীয়ভাবে মানে উগ্র ধর্মান্ধতাকে তুমি যদি বাংলাতে প্রবেশ করাতে চাও, বা বাংলাতে তুমি যদি ধর্মীয়ভাবে মানুষের মধ্যে বিভাজন আনতে চাও, সেটাও এক ধরনের পাপ। ফলে আমার মনে হয় যে ওর যে কথা, এই কথার প্রেক্ষিতে বেশি কথা বলা আমি খুব দরকার আছে বলে আমি মনে করছি না। তবে আমার মনে হয়, আমার একটা সংশয় আমি তোমাদের সামনে রাখছি, সেটা হচ্ছে যে ওর এখন ইমিডিয়েট একটা মাথার ডাক্তার দেখানো দরকার। তার মাথার ডাক্তার দেখানো দরকার এই কারণের জন্য বলছি, এবং আমার খুব সংশয় আমি প্রকাশ করছি তোমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে, যে ওর এই স্টেজটা কোন জায়গায় আছে। মানে খুব বাড়াবাড়ি জায়গায় পৌঁছে গেছে কি, না হলে একটা মানুষ কি করে এই ধরনের কথা বলে? একটা মানুষ, তার তো ন্যূনতম একটা মানবিকতা থাকবে। সে যখন তখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বাজে সমস্ত শব্দ বা বাক্য মানে তাকে বিদ্ধ করছেন, কখনো সময় বেগম বলছেন, অনেক রকমভাবে তাকে। কিন্তু আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দর্শন, আমি তোমাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি বলছি, আমি বিশ্বাস করি আজ থেকে 50 বছর পর মমতাবাদ মানে মমতাইজম পাঠ্যপুস্তকে জায়গা পাবে। সাধারণ ছেলে মেয়েদেরকে পড়ানো হবে যে মমতার দর্শন কী ছিল। উনি তার জীবনভর সারা জীবন ধরে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। এরকম মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। আর আজকে তুমি শুভেন্দু অধিকারী, তার যদি সূচনা বলো, তার যদি তুমি রাজনৈতিক সূচনা যদি বলো, রাজনৈতিক তার যে পথ চলা যদি বলো, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়স্থলে থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, সেটা তো উনি অস্বীকার করতে পারেন না। আর উনি যে সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করছেন, ওনার বোঝা উচিত যে একটা সময় উনি মুর্শিদাবাদের অবজারভার ছিলেন, নিশ্চয়ই তোমরা জানো। ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেখানে 85% মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তো তুমি সেখানে এক সময় তুমি ওখানকার মানুষের সঙ্গে মিশেছো, মানুষকে দেখেছো। ওখানে মুর্শিদাবাদের জেলার একজন ভূমিপুত্র হিসাবে আমি মনে করি যে ওখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। উনি এখন যেটা করছেন সেটা হচ্ছে যে এই কিছুদিন আগে আমি এই যে খবরটা পেলাম যে কালীর মূর্তি ভাঙার একটা ঘটনা ঘটিয়েছেন উনি। কত বড় একটা ভয়ঙ্কর কাজ করেছেন উনি। এইটা আমি মনে করছি যে এই ধরনের একটা গহিত অপরাধের জন্য তার শাস্তি হওয়া উচিত। একজন হিন্দু একজনকে দিয়ে সে মূর্তি ভাঙিয়েছে, যাতে করে তার কোপটা যেন মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর গিয়ে পড়ে। ও ছলে বলে কৌশলে একটা দাঙ্গা লাগাতে চাইছে। ফলে এটা আমরা বিশ্বাস করি যে যদি কোনো দিন আসে বিজেপি সরকার, এটা আমি নিশ্চিতভাবে তোমাদের সামনে বলছি, যতদিন বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং এখানে মাটি মানুষের সরকার থাকবেন, তাতে বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো দলই আর নতুন করে স্বপ্ন দেখতে পারবেন না। কারণ তাদের এই ভাবনাটা ভাবা উচিত যে এইখানে যিনি আছেন তিনি একজন কর্মময়ী মানুষ, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। আজকে তুমি বলো না, আজকে বেনিফিশিয়ারি গভর্নমেন্ট তৈরি করেছেন, যে মডেলগুলো বিভিন্ন রাজ্যের অন্যান্য যারা তারা আমাদের যে দিদির তৈরি যে প্রকল্পগুলোকে ফলো করছেন। কি এটা তো অস্বীকার করতে পারে না। আজকে সবাই বলছে, আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে প্রত্যেক রাজ্য বলছে যে এই সমস্তগুলোতে জোর দাও।
তাহলে তুমি যদি বলো যে ওই গরিব বড়লোক ধনী দরিদ্র এই যে ফারাকটা ঘোচানোর জন্য এবং যারা নিম্নবর্গের মানুষ, যারা গরিবী মানুষ, তাদের পাশে থেকে তাদের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদের যে জীবনের মান বা জীবনের যে আর্থিক এবং অর্থনৈতিক এবং সামাজিক যে স্তরটাকে যে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়া, সেটা মুখ্যমন্ত্রী করতে পেরেছেন। কেন করতে পেরেছেন? তার নিজস্ব চেতনার গভীরতা থেকে, তার চেতনা, তার ভাবনা, তার আদর্শ, তার নীতি, তার স্বপ্ন সমস্তগুলোকে একত্রিত করে আজকে তিনি যে নিদর্শনটা দেখিয়েছেন বাংলার একজন মুখ্যমন্ত্রী হিসাবে, সেই পথেই কিন্তু চলতে চাইছে অন্যান্য রাজ্যগুলো। বলে সে জায়গায় দাঁড়িয়ে এই ভদ্রলোক বললাম যে সে বলছে যে কোন সময় বলছে যে কি বললো, কদিন আগে বলেছিল বোধহয় যে এই দিল্লিতে সাপ আর এখানে পাপ তাড়াবে নাকি। তা আমরা মনে করছি যে উনি নিজে একজন বড় পাপী, বড় পাপী এবং আমরাও চাই যে আমাদের মতো এরকম একটা বাংলার উর্বর একটা মাটিতে এই ধরনের পাপ না থাকাই ভালো। ফলে উনি যত তাড়াতাড়ি, আমি বলছি না, কিন্তু রাজনৈতিকভাবে ওনার আমার মনে হয় যে রাজনৈতিকভাবে এই কথাগুলো যত বেশি বলবেন উনি, তত বেশি তার প্রমোশন তো হবে না, তার ডিমোশন হবে। মানুষের কাছ থেকে তিনি আরও দূরে দূরে সরে যাবেন এবং মানুষ তাকে গ্রহণ করবে না। কারণ এখানকার মানুষ, আর একটা কথা তোমাকে বলি, আমি এই কথাটা আমাদের বলা দরকার, যে ধরো আমি যদি একজন অধ্যাপক হিসাবে কথাটা বলি বা শিক্ষিত একজন মানুষ হিসাবে, আচ্ছা তুমি বলো না, তুমি যে ছোটোবেলা থেকে বড় হয়েছো বা আমি যে ছোটোবেলা থেকে বড় হয়েছি, কোনোদিন তোমরা দেখেছো যে আমাদের মধ্যে কোনো মানে এই হিন্দু মুসলিম এই সমস্ত টানাপড়ন, এই যে সচেতনতা, বা তুমি হিন্দু বলে আমি তোমার বাড়িতে যাব না, আমি মুসলিম বলে তুমি আমার বাড়িতে আসবে না, এই পরিস্থিতিটা ছিল কি? ছিল না। আজকে বিজেপির এই আরএসএস বলো, তাদের এজেন্ডায় একটা, যে যদি আমাদেরকে বাংলায় আসতে হয় তাহলে পরে এই হিন্দু মুসলিম ভাগাভাগির মধ্য দিয়ে ভোট প্রক্রিয়াটাকে বলিষ্ঠ করতে হবে। কিন্তু এইটা তো বাংলাতে নেই। বাংলার আদর্শের সঙ্গে তো এটা যায় না, বাংলার সংস্কৃতির সঙ্গে এটা যায় না, বাংলার নীতির সঙ্গে এটা যায় না। এখানে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে, এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার আদর্শে আমরা পূর্ণতা পেয়েছি। এখানে আমাদের পঞ্চকবি, তারা যখন বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হয়েছে, তাদের গান তাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা শানিত করেছে নিজেদেরকে। ফলে বাংলার মাটি বিভিন্নভাবে সম্পৃক্ত, বাংলার মাটির একটা আলাদা দাম আছে, আর একটা গুরুত্ব আছে একটা, সেটাকে বুঝতে হবে। ফলে এই সমস্ত না বুঝে শুধুমাত্র এই মানুষকে এরকমভাবে উস্কে অ্যাকচুয়ালি তার যে কোনো ভালো ফল হবে না, সেটা আমি কেন, একটা ছোট্ট শিশুও পর্যন্ত জানে। আর একটা কথা তো বলে আমি শেষ করতে চাইছি, সেটা হচ্ছে যে এই বাংলাতে ধরো যদি আর্থসামাজিক পরিকাঠামোর কথা বলি, ধরো আমি মুর্শিদাবাদের একজন মানুষ বা আমি একজন মালদার মানুষ, ওই সমস্ত জেলাগুলোতে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে, ওখানকার মানুষ ব্যবসা করে, কেউ হয়তো ধরো কাপড়ের দোকান আছে, কারোর হয়তো অন্য কোনো দোকান আছে, তারা হয়তো বড় বাজারে গিয়ে জিনিসপত্র কেনে। তাহলে বড় বাজারের যারা সাপ্লায়ার, তারা হয়তো মারোয়ারি, তারা হয়তো অন্য ধর্মের বা অন্য বর্ণের, তাহলে ওখানকার মানুষ যদি তাদের বড় বাজারে এসে যদি তাদের জিনিসপত্র না কেনে, তাহলে তাদের অর্থনৈতিকভাবে তাদের কি সমৃদ্ধ তারা লাভ করবে? তাদের কি ব্যবসা কি তারা বাড়াতে পারবে? বা তাদের ব্যবসা কি আরও মানে মানুষের কাছে পৌঁছাবে, বা তাদের জিনিসপত্র কি মানুষের কাছে পৌঁছাবে? না। তার কারণ হচ্ছে আমি একজন মুসলিম হয়ে কি আমি শুধুমাত্র মুসলমানের দোকানে গিয়ে আমি জিনিসপত্র কিনবো? টোটাল আর্থসামাজিক একটা ব্যবস্থাকেও উনি নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। শুধুমাত্র হিন্দু মুসলিম করে শুধু যে মানুষের মধ্যে যে এরকম একটা ঘৃণিত একটা মনোভাব তৈরি করছেন তা কিন্তু নয়। পাশাপাশি মানুষের যে উপার্জনের যে জায়গাগুলো, অর্থনৈতিক এবং সামাজিক যে অবস্থান, পারস্পরিক যে অবস্থানটা, সেটাকেও উনি নষ্ট করে দিচ্ছেন। ফলে এইটাকে আমার মনে হয় ওনার কোথাও একটা থামা উচিত। এই সমস্ত বলে আমার মনে হয় যে উনি ব্যক্তিগতভাবে তার তো নিজের মানে অস্তিত্ব বা তার যে নিজের পরিচয়টাকে যে উনি কত তলানিতে পৌঁছে নিয়ে যাচ্ছেন, সেটা তো আমরা বুঝছি। পাশাপাশি
দলও যে এটাকে খুব বেশি মানে সমর্থন দিচ্ছে কি না সেটা আমি জানি না, তবে দলের যারা উচ্চ নেতৃত্ব আছে আমার মনে হয় তাদেরও বোঝা উচিত যে এই মানুষটাকে দিয়ে এই সময় বলিয়ে বাংলার মানুষকে কোনোভাবেই মানে বিভাজন করা যাবে না, এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন এখানে বাংলার মানুষ সুখে শান্তিতে উন্নয়নে স্বপ্নে ভালোবাসায় একদম ভালো থাকবেন। এই কথাটা আমার আজকের নয়, আমি বারবার করে এই কথাটা আমি বলার চেষ্টা করেছি। আর একজন গানের মানুষ হিসাবে আমি আমার গানের মধ্য দিয়ে একটা কথা বলতে চাই শুভেন্দু অধিকারীকে, সেটা আমি বলি যদি তোমরা সম্মতি দাও। সেটা আমারই গান, আমারই কম্পোজিশন। সেটা হচ্ছে যে যারা ধর্ম ধাঁধাই দাঙ্গা বাধাই মানুষ মারে ভাই, আর মানুষ ভালো বাঁচতে শেখায় মমতার বাংলায়। যারা ধর্ম ধাঁধাই দাঙ্গা বাধাই মানুষ মারে ভাই, আর মানুষ ভালো বাঁচতে শেখায় মমতার বাংলায়। আমি একই সাথে আজান শুনি শুনি শঙ্খধ্বনি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী। যীশু খ্রিস্ট চৈতন্যদেব নবী মোহাম্মদ কেউ বলেনি ধর্মের কারণ কাউকে করো বধ। আমি সচ্চা মুসলমান, আমি মানুষ শুধুই মানি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী। আমি ঈদ গাহাই নামাজ পড়ি দুর্গা পূজায় সাজি, আর খ্রিস্টমাসের বড় দিনে চার্চে যেতেও রাজি। আমি সকল জাতির ভাইকে আমার স্বজন বলে জানি, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী, গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী। যদি সুযোগ থাকে আমার এই গানটা একটু পারলে ওকে একটু শুনিয়ে দিও, তাহলে যদি ওনার একটু সম্বিত ফিরে আসে। একেবারে শেষ প্রশ্নে যাব আপনার কাছে। বর্তমানে আমরা দেখছি কুম্ভমেলা চলছে এবং কুম্ভমেলায় একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমে তাঁবুতে আগুন লাগা থেকে পদপৃষ্ট হয়ে মৃত্যু, এবং তারপর বারংবার আগুন তো লেগেইছে। এবার একটি অন্য চিত্র সামনে এলো, পূর্ণার্থীরা নিজেরাই ট্রেনে চড়তে পারছেন না বলে এসি কামরায় ভাঙচুর করছে, এবং সেখানে দেখা যাচ্ছে রিজার্ভেশন যারা করেছেন তারা নাকি তাদেরকে বাধ্য হয়ে উঠে যেতে হচ্ছে, না হলে মারধর করছে। কি বলবেন, কি অরাজকতা চলছে? এটা অরাজকতা এবং মানে অব্যবস্থা। আমি এখানেও বলবো যে এখানেও বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা উচিত। আমাদের এখানে যে সাগর মেলাটা যেটা হয়, কত নিয়ম এবং কত শৃঙ্খলার মধ্য দিয়ে তো কোটি কোটি মানুষ এখানে আসেন পুণ্য স্নানের জন্য, অনেক পুণ্যার্থীরা আসেন, এখানে তো হয় না। আসলে একটা প্রশাসক যদি সঠিকভাবে তার কাজ না করে, প্রশাসক আজকে একটা, আমি যদি এই কথাটা তুমি ভালো কথা বললে যে একজন ধর্মপরায়ণ মানুষ সে কুম্ভ মেলায় যাচ্ছে, তার সেফটির জন্য তো আমার ওই সরকার তো ভূমিকা নেবে, তার সেফটির জন্য তাকে তো বন্দোবস্ত করতে হবে। আজকে পদপিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, আজকে তার ট্রেনে উঠতে পারছে না, মানুষের মানে একটা মানে অসংখ্য রকমের আমরা খবর পাচ্ছি। মানুষের মৃত্যু কত ঘটেছে সে খবর ওরা চেপে রেখে দিয়েছে। তার কারণ, তাহলে যদি আমি সত্যি আমি যদি একজন সরকার সেই একজন মানে আমি যদি ধরেই নিই তর্কের খাতিরে যে একজন হিন্দুর প্রতি তার একটা দরদ, যদি ধরেই নিই যে হিন্দুর প্রতি তার দরদ, তাহলে তার সেফটির জন্য মানে হিন্দু মানুষটার সেফটির জন্যে সরকার ব্যবস্থা করছে না কেন? তার মানে তুমি শুধুমাত্র কি মুখে শুধু হিন্দু বলছো? ধর্মকে ধারণ করার মতো কি তোমার সে শক্তি নেই?
শুধুমাত্র কি রাজনৈতিক ফায়দা লোটার জন্যই তুমি কি নিজেকে শুধু হিন্দু বলছো? না, সত্যি সত্যি তুমি যে ধর্ম, মানে যেটাকে ধারণ করা হয়, যে ধর্ম পালন, সেই পালনটা তুমি করছো না। পালনটা করছো না বলে তো হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মারা যাচ্ছে। এর উত্তর আমাকে কে দেবে? আমি যদি তাকে যোগীকে যদি আমি প্রশ্ন করি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যদি আমি প্রশ্ন করি, এতগুলো মানুষ মারা গেল কেন? এবং সে মানুষগুলো তো হিন্দু মানুষই মারা যাচ্ছে, তার কাছে কী উত্তর আছে? তার মানে তুমি সে কুম্ভমেলাটাকে তুমি তাদের উপযোগী করে তুলতে পারোনি। এত মানুষ তো আসবেই, পুণ্য স্নানের জন্য আসবে তারা, খুবই স্বাভাবিকভাবে। তাহলে এই ধর্মপরায়ণ মানুষগুলোকে, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদেরকে সঠিকভাবে তাদের পুণ্য স্নানের ব্যবস্থা করা, এবং তারা যেন নিশ্চিন্তে নিরাপদে তারা যেন বাড়ি ফিরতে পারে, তার বন্দোবস্ত করা তুমি করতে পারোনি কেন? তুমি ব্যর্থ। তার মানে তুমি যে মেকি কথাবার্তা বলছো, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, তুমি হিন্দু নও। তুমি একজন সাম্প্রদায়িক মানুষ, তুমি একজন মৌলবাদী মানুষ, যাদের কোনো জাত থাকে না। সে হিন্দু হয় না, সে মুসলমানও হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ওরকমভাবে বিচার করে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওদের পার্থক্য হচ্ছে এটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ ফেলে রাখেন না। আমার বাড়ি থেকে শুরু করে যে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে আমাদের এই গভর্নমেন্ট বা এই সরকার, মামাটে মানুষের সরকার, তুমি বলো না তুমি ওই প্রতিশ্রুতি থেকে 1 ইঞ্চি সরেছেন? তাকে তো কোনোদিন আমরা বলতে দেখিনি। তিনি অন্য কথা বলেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবটাকে আনন্দ উৎসবের মতো করে দেখেছেন। সেখানে সমস্ত ধর্মের মানুষ একের সঙ্গে একত্রিত হয়। এখানে কালকে আমাদের আছে, শবে বরাত আছে, ঈদ শুরু হবে, ইফতার পার্টি শুরু হবে। এখানকার কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান একত্রিতভাবে ইফতার পার্টিতে তারা অংশগ্রহণ করে। এগুলো দেখানোর জন্য নয় বা রাজনৈতিক ফায়দা তোলার জন্য নয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে দীক্ষিত, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা নিজেদেরকে খুব গর্বের সঙ্গে মনে করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, একনিষ্ঠ সৈনিক। এটা ভিতর থেকে মানি এবং ভিতর থেকে আমরা মানি বলেই আমাদের তার প্রতি ভক্তি, তার প্রতি শ্রদ্ধা ক্রমাগত বাড়ে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ক্রমাগতভাবে তুমি বাংলার মুখ্যমন্ত্রীকে সৌজন্যবোধটুকু রাখেন না। এই কদিন আগে আমি শুনছিলাম যে মুখোমুখি হয়ে গেছিল বিধানসভাতে। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি সৌজন্যতা দেখিয়েছে এবং অনেকে বলেওছেন নাকি, শুনলাম, আমি এটা শুনেছি বাই ফোন, আমাকে কয়েকজন বিধায়ক ফোন করে বলেছেন এই হলো মুখ্যমন্ত্রী। এবং বিজেপিরও কয়েকজন বিধায়কও বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ফলে এইরকম বিষ বা এরকম ধরনের ষড়যন্ত্র তৈরি করে বাংলার মানুষকে কোনোদিনই বিভাজন করতে পারবে না। আর ও যে খেলায় নেমেছে সেটা একটা ভয়ঙ্কর খেলা। সেই ভয়ঙ্কর খেলার তার জবাব মানুষই দিয়ে দেবে। এবং আমি মনে করি তুমি মিলিয়ে রাখো। আমার যদি রাজনৈতিক বিশ্লেষণ, আমার বিশ্লেষণের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, আমি মনে করি উনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে বলতে পারেন না যে অত আসন সংখ্যা আমরা পাবো, এটা বলতে পারেন না। কিন্তু আমরা ওনার সৈনিক, আমরা বলতে পারি যে 200-র উপরে আসন সংখ্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করবে। মানুষ অপেক্ষা করছে, শুধু মানুষ অপেক্ষা করছে 26-এর জন্য। আর 26-এর পরে যে লোকসভাটা হবে, ওখানে যে পাপে সমস্ত ভরিয়ে দিচ্ছে,
মানুষের এই যে চাহিদাগুলো, নিত্য নৈমিত্তিক যে চাহিদা, পরিষেবা, সমস্ত ভারতবর্ষের যে এখন যে শাসক যা আছেন সমস্ত বন্ধ করে উনি এক এক ধরনের ভেলকি দেখাচ্ছেন, উনি কোনো সময় কোনো গুহাতে গিয়ে ধ্যান করতে শুরু করে দেন, কোনো সময় উনি জ্যাকেট পরে নেমে যান, জলে গিয়ে পুণ্য স্নান করেন। কিন্তু মানুষের জন্য যে কাজ করা একজন প্রধানমন্ত্রী হিসাবে আমি মনে করি উনি কিছু করছেন না। আরেকটা কথা তোমাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কথাটা আমার বলা দরকার যখন তুমি এতটাই আমার সময় নিয়ে আমার ইন্টারভিউ নিচ্ছ, সেটা হচ্ছে যে আমি মনে করি এই মুহূর্তে ভারতবর্ষের একজন মানে হাতিয়ার যদি বলা যায়, আমি বলি যে ভারতবর্ষের হাতিয়ার আর বাংলার অহংকার মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের হাতিয়ার বাংলার অহংকার মমতা বন্দ্যোপাধ্যায়। সে জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত চাওয়া, এটা দলের চাওয়া নাই, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে সবাই চাইছে ভারতবর্ষের মুখ হোক। ইন্ডিয়া জোটের যদি অন্যতম যদি মুখ যদি হয় এখন এই মুহূর্তে, মানুষ যার দিকে তাকিয়ে আছে, সমস্ত রাজ্যের মানুষ যার দিকে তাকিয়ে আছেন, তিনি হচ্ছেন আমাদের গর্ব, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটা আগামী দিনের যদি জোট প্রক্রিয়াটা যদি সত্যি সত্যি সঠিক হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি জোট প্রক্রিয়ার একটা অন্যতম মুখ হিসাবে যদি তুলে ধরা হয়, তাহলে আমরাও কিন্তু খেল খতম করে দেব। আমরাও এই দিল্লির মসনদ থেকে এই অভিশপ্ত একটা একে আমরা সরিয়ে দেব। কারণ উনি আসার পর থেকে মানুষের ভালো কিছু হয়নি, যা কিছু হয়েছে সবটাই খারাপ হয়েছে, সব খারাপ হয়েছে, ভালো কিচ্ছু হয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে এবং একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে একদিকে আমাদের যেমন লড়াই থাকবে 26-এর জন্য, ঠিক তারপরেই আমাদের লড়াই থাকবে লোকসভার জন্য।